শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায়ের নাম অধ্যায়টি 6, অধ্যায়ের নাম একমাত্রিক কার্যক্রম। মূলত এই অধ্যায়ে আমরা একমাত্রিক কার্যক্রমের সাহায্যে কাম্যমান আমরা নির্ণয় করতে পারব। কাম্যমান বলতে আমরা কি বুঝি? কাম্যমান হচ্ছে একটি অপেক্ষকের সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয় করাকেই বলা হয় কাম্যকরণ পদ্ধতি, এবং এই কাম্যকরণ পদ্ধতিতে যে মান আমরা পাবো সেটি হচ্ছে কাম্যমান। তো আমরা ক্রেতা বা বিক্রেতা হিসেবে আসলে আমরা প্রত্যেকেই কোনো কিছুর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন সুবিধা পেতে চাই। যেমন আয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আয় পেতে চাই, আবার ব্যয় করার ক্ষেত্রে আমরা সবচেয়ে কম ব্যয় করতে চাই। তো কাজেই কতটুকু পরিমাণে দ্রব্য ক্রয় বিক্রয় করলে আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমরা পাবো, এটা নির্ধারণ করা হবে এই একমাত্রিক কার্যক্রম বিশ্লেষণে। একমাত্রিক কার্যক্রম বিশ্লেষণে মূলত আমরা এর আগের অধ্যায়ে, কাম্যকরণ অধ্যায়ে আমরা শিখেছিলাম একটি সমীকরণ বা উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্যমান নির্ণয় করা। সেক্ষেত্রে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ, তিন চলক বিশিষ্ট সমীকরণের কাম্যমান নির্ণয় করেছিলাম ক্যালকুলাস পদ্ধতির সাহায্যে। এছাড়াও আমরা শর্তযুক্ত, এটি ছিল শর্তহীন কাম্যমান নির্ধারণ। এছাড়াও আমরা শর্তযুক্ত কাম্যমান নির্ণয় করাও শিখেছিলাম। সেখানে উদ্দেশ্যমূলক অপেক্ষক ছিল এবং শর্তের সংখ্যা ছিল একটি। তো সেক্ষেত্রে আমরা তিনটি পদ্ধতি প্রয়োগ করা শিখেছিলাম, একটি প্রতিস্থাপন পদ্ধতি, একটি ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতি, আর একটি মোট অন্তরক পদ্ধতি। কিন্তু বাস্তবে সবসময় যে প্রতিবন্ধকতা একটি থাকবে তা নাও হতে পারে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। একজন ছাত্র পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে চায়, কিন্তু এটা তার ডিজায়ার বা এটা তার কাম্য মান। একজন ছাত্রের ক্ষেত্রে সে সর্বোচ্চ নম্বর পেতে চায়, সর্বোচ্চ নম্বর পেতে চাইলেই হবে না। এখানে সর্বোচ্চ নম্বর পেতে গেলে তাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন 1 নম্বর অধ্যাবসায়, 2 নম্বর আর্থিক অবস্থা, 3 নম্বর ভালো স্কুল কলেজ হতে পারে। আবার আমরা খুব ভালো হয় আরো অন্য বাধা আমরা যদি নিয়ে আসতে পারি, যেমন মেধা একটা হতে পারে। এগুলি তার একটা ব্যারিকেড হতে পারে। তো কাজেই এই ব্যারিকেড গুলো থাকা সত্ত্বেও তাকে সর্বোচ্চ নম্বর পেতে হবে। এখন এটা কিভাবে হবে? এই যে আমরা একটা বর্ণনামূলক সমস্যা বললাম, এখন এটা কি আমরা আসলে গণিতের সাহায্যে আমরা এই সর্বোচ্চ নম্বর প্রাপ্তিটা দেখাতে পারবো, এবং এক্ষেত্রে সে কতটুকু অধ্যবসায় করলে বা তার আর্থিক অবস্থা কতটুকু বা মেধা কতটুকু সাপোর্ট করলে সে সর্বোচ্চ নম্বর পাবে, এটি আমরা বের করব যে গাণিতিক পদ্ধতির মাধ্যমে। সেটি হচ্ছে আসলে একমাত্রিক কার্যক্রম পদ্ধতি। তো কাজে এখানে দেখা যাচ্ছে যে একমাত্রিক কার্যক্রম পদ্ধতি, এখানে দেখা যাচ্ছে যে এই সর্বোচ্চ নম্বর পাওয়া বা যে কোনো কাম্য মান নির্ধারণের ক্ষেত্রে ব্যারিকেডের সংখ্যা যদি একেবারে বা বাধা শর্ত, বাস্তবে আসলে তাই হয়, আমরা অনেক বাধা শর্তের সম্মুখীন হই। বাধা শর্ত যদি অসংখ্য থাকে তাহলেও আমরা এটা সর্বোচ্চ বা কাম্য মান আমরা বের করতে পারব। কাজেই আমরা এই অধ্যায়ে থেকে যে অঙ্কগুলি করব সেটি হচ্ছে সর্বোচ্চ মান বের করা এবং সর্বনিম্ন মান বের করা, একটা অপেক্ষকের যে স্বাধীন চলক থাকবে তার। আর হচ্ছে, এবং আরেকটা জিনিস শিখবো, আসলে এই একমাত্রিক কার্যক্রমটা গঠন করাই শিখবো আমরা প্রথমে, এবং এরপরে গঠন করার পরে আমরা এই একমাত্রিক কার্যক্রমকে কিভাবে সমাধান করব সেটিও শিখব। প্রথমেই আমরা জেনে নিই
একমাত্রিক কার্যক্রম কাকে বলে? এখানে আমি 3টি কোশ্চেন লিখেছি, তোমরা ভালো করে দেখো এবং এই 3টি কোশ্চেন তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। কিছু থিওরি না পড়লে আমরা আসলে অঙ্কতে যেতে পারবো না। প্রথমে হচ্ছে একমাত্রিক কার্যক্রম কাকে বলে, এরপরে একমাত্রিক কার্যক্রমের উপাদান সমূহ কি কি বা বৈশিষ্ট্য কি কি, এবং তারপরে একমাত্রিক কার্যক্রমের সাধারণ রূপটা আমরা শিখব। ফার্স্টে হচ্ছে একমাত্রিক কার্যক্রম কাকে বলে। একমাত্রিক কার্যক্রম হচ্ছে অবশ্যই এটি একটি পিওর বীজগাণিতিক একটা পদ্ধতি এবং এটি অত্যাধুনিক একটা গাণিতিক পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা স্বাধীন চলকের মান নির্ণয় করতে পারি এবং অধীন চলকের কাম্য মান আমরা বের করতে পারি। আমরা একটি সংজ্ঞা বলতে পারি যে যখন অঋণাত্মক শর্তসমূহ 2 বা ততোধিক হতে পারে, এরকম থাকলে একমাত্রিক সীমা শর্ত সাপেক্ষে কোনো একমাত্রিক উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান নির্ণয়ের যে গাণিতিক পদ্ধতি তাকেই বলা হয় একমাত্রিক কার্যক্রম পদ্ধতি। আমরা উদাহরণ দিতে পারি একমাত্রিক কার্যক্রম পদ্ধতি, যেহেতু এটি হবে কতগুলো চলক অথবা সমীকরণ, কতগুলো চলক, ধ্রুবক বা পরামিতি দ্বারা গঠিত সমীকরণের সমন্বয়ে এটি তৈরি হবে। কাজে এখানে আমরা 3 রকমের সমীকরণ বা অসমতা পেতে পারি। একটি হচ্ছে, আমরা উদাহরণ দিতে পারি একমাত্রিক কার্যক্রমে, যদি আমরা সর্বোচ্চকরণের উদাহরণ দিই তাহলে হবে আর p1 x1 প্লাস p2 x2, এটি হবে উদ্দেশ্যমূলক অপেক্ষক। এরপরে সীমা শর্ত, প্রথমটা হবে সীমা শর্ত, আমরা লিখব প্রথমটা হবে a11 x1 প্লাস a12 x2 লেস দেন অর ইকুয়াল টু r1, এটা হচ্ছে প্রথম সীমা শর্ত। এরপরে আমরা দ্বিতীয় সীমা শর্ত বা বাধা শর্ত আমরা লিখব 21 x1 প্লাস a22 x2 r2, এটি হচ্ছে দ্বিতীয় সীমা শর্ত। এরপরে আমরা আরেক ধরনের শর্তের সম্মুখীন হই, সেটি হচ্ছে অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত হচ্ছে যে স্বাধীন চলকের মান আমরা নির্ণয় করব, সেই চলক সমূহের মান অবশ্যই 0 থেকে বড় অথবা 0-এর সমান হবে, এটি হচ্ছে অঋণাত্মক শর্ত। তাহলে আমরা একমাত্রিক কার্যক্রম বলতে কি বুঝবো? একমাত্রিক কার্যক্রম হচ্ছে একটি গাণিতিক বিশ্লেষণ প্রক্রিয়া, যেহেতু কার্যক্রম এখানে আসলে অনেক কাজ করতে হয়, একটি গাণিতিক বিশ্লেষণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা কি করি, একটি একরৈখিক অপেক্ষকের আমরা কাম্য মান নির্ণয় করি, যেখানে সীমা শর্ত একরৈখিক বা সমতা আকারে সীমা শর্ত থাকবে এবং অঋণাত্মক শর্ত থাকবে। এরপরে আমরা আসবো একমাত্রিক কার্যক্রমে উপাদান কি কি। একমাত্রিক কার্যক্রমের উপাদান বা একমাত্রিক কার্যক্রম বলতে আমরা যা বুঝবো সেটি হচ্ছে একমাত্রিক কার্যক্রম কি কি নিয়ে আসলে গঠিত। তো আমরা দেখছি যে একমাত্রিক কার্যক্রমে আমরা মূলত 3 ধরনের সমীকরণ পাই। প্রথম সমীকরণটি ছিল r সমান p1 x1 প্লাস p2 x2। তো কাজেই আমরা ফার্স্টে এটাকে আমরা বলবো উদ্দেশ্যমূলক অপেক্ষক, এটি হচ্ছে প্রথম উপাদান। একমাত্রিক কার্যক্রমের প্রথম উপাদান হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক, অর্থাৎ এখানে যে অপেক্ষকের আমরা কাম্য মান নির্ণয় করব সেই অপেক্ষকটিকে বলা হবে উদ্দেশ্যমূলক অপেক্ষক। এরপরে আমরা উদ্দেশ্য, এটা আমাদের ডিজায়ার বা চাওয়া, কিন্তু আমাদের আসলে অনেক বাস্তবে কি অনেক সমস্যা থাকতে পারে, এই কারণে আমাদের 2 নম্বর উপাদান হবে সীমা শর্ত। 2 নম্বর উপাদান হবে সীমা শর্ত। এখন সীমা শর্ত আমাদের অনেক আসতে পারে, এখানে আমরা 2টি দেখিয়েছি। সীমা শর্তটা কি? সীমা শর্ত হচ্ছে আসলে ব্যারিকেড, যে আমি আমার আয়টাকে হয়তো সর্বোচ্চ করতে চাই, কিন্তু সর্বোচ্চ করতে গেলে আমাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
সেই সমস্যাগুলোকে যদি আমরা গাণিতিক আকারে লিখি তাহলে দেখা যায় যে সমস্যাগুলি আসলে একরৈখিক এবং অসমতা আকারে আছে। এই চিহ্নটা হচ্ছে অসমতার চিহ্ন আকারে আছে। কাজেই আমরা বলতে পারি একমাত্রিক কার্যক্রমে যে সীমা শর্তটা থাকে এটা সরল রৈখিক এবং অসমতা আকারে থাকতে পারে। এখানে আমরা দুটো সীমা শর্ত দেখালাম। এরপরে হচ্ছে উপাদান আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে 3 নাম্বারটা অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত, অঋণাত্মক শর্ত বলতে আমরা কি বুঝি? যে চলকের আমরা মানটা চাই সেটা আমরা কিছু না কিছু পাবোই। অর্থাৎ আমরা নাম্বার চাই, ভালো নাম্বার, সবচেয়ে ভালো নাম্বার চাই। কাজেই না পেলেও আমরা ওখানে হয়তো 0 পাবো, মাইনাস তো পাবো না, 0 পাবো অথবা কিছু না কিছু পাবো, 1 2 3 কিছু না কিছু পাবো। এই কারণে যেটা আমাদের চাওয়া, যে চলকটা আমরা চাই, কতটুকু পরিমাণে চাই, পরিমাণটাই বিষয়। তো এই পরিমাণটা কতটুকু পেলে আমার মোট চাওয়াটা সর্বোচ্চ হবে। তো এই যে স্বাধীন চলকটা, এখানে অধীন চলক হচ্ছে আর বা আই আমরা বলতে পারি, আর স্বাধীন চলক এখানে হচ্ছে x1 x2। অর্থাৎ এই স্বাধীন চলকটা অবশ্যই আমাদের কিছু না কিছু আমরা পাবো, এটা কখনো শূন্য হবে না, হয় শূন্যের চেয়ে বড় হবে অথবা শূন্যের সমান হবে। এটি হচ্ছে অঋণাত্মক শর্ত। কাজে আমরা মেইন যেটা আসলে গঠনটাই আমার গঠনের ভিতরেই আসলে একমাত্রিক কার্যক্রমের উপাদান সমূহ আছে। একমাত্রিক কার্যক্রমের উপাদানে আমরা পেলাম, প্রথমে পেলাম হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক একটি উপাদান, এরপরে সীমা শর্ত সমূহ একটি উপাদান, এরপরে অঋণাত্মক শর্ত সমূহ একটি উপাদান। এরপরে আমরা চলকের, এগুলি ছিল সব সমীকরণ বা অসমতা। এরপরে উপাদান হিসেবে আমরা বলতে পারি প্রকৃত চলক বা সিদ্ধান্ত চলক বা পছন্দকৃত চলক। এটি কি? এটি হচ্ছে একমাত্রিক কার্যক্রমে উদ্দেশ্যমূলক অপেক্ষকের ব্যবহৃত যে স্বাধীন চলক সমূহ, অর্থাৎ এটি হচ্ছে x1 স্বাধীন চলক, x2 স্বাধীন চলক। এই চলক সমূহ হচ্ছে প্রকৃত চলক বা সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত চলক এটিও এখানে থাকবে। এটা হচ্ছে কি x1 আর হচ্ছে x2। আচ্ছা, যে স্বাধীন চলক দ্বারা বিবেচ্য অপেক্ষকের সর্বোচ্চ মান আমরা নির্ণয় করি সেই স্বাধীন চলককেই বলা হচ্ছে প্রকৃত চলক বা সিদ্ধান্ত চলক। একে আমরা পছন্দকৃত চলকও বলতে পারি, কারণ হচ্ছে কি কেবলমাত্র এই রাশি বা চলকগুলো কি ইচ্ছা মতো বাড়ানো অথবা কমানোর স্বাধীনতা সিদ্ধান্তকারী থাকে, এই জন্য এটাকে আমরা সিদ্ধান্ত চলকও বলতে পারি। এরপরে আমরা আসবো একমাত্রিক, এটা গেল চতুর্থ উপাদান। এরপরে আমরা আসবো পঞ্চম উপাদানটা কি, এটাও আসলে চলক। এটি হবে ডামি চলক। পঞ্চম উপাদান হিসেবে আসবে ডামি চলক। আচ্ছা, ডামি চলক কি? ডামি চলক হচ্ছে একমাত্রিক অসমতাগুলোকে বিশ্লেষণের প্রয়োজনে যে সকল চলকগুলোকে যোগ অথবা বিয়োগ আমরা করি ওই অসমতা থেকে, সেই চলকগুলোকে আলগা চলক, ডামি চলক আমরা বলতে পারি। এই চলক হচ্ছে দুই ধরনের হবে। এক নাম্বার হচ্ছে ঘাটতি চলক বা স্ল্যাক ভেরিয়েবল, ঘাটতি চলক বা স্ল্যাক ভেরিয়েবল। আর 2 নাম্বার হচ্ছে উদ্বৃত্ত চলক, উদ্বৃত্ত চলক বা সারপ্লাস। ঘাটতি চলক কাকে বলে? সর্বোচ্চকরণ সমস্যায় অসমতাগুলোকে, এখানে সমস্যাটা হবে সর্বোচ্চকরণ, এই সমস্যায় ঘাটতি চলকটা ব্যবহৃত হয়। সর্বোচ্চকরণ সমস্যায় ঘাটতি চলক ব্যবহৃত হয়। সর্বোচ্চকরণ সমস্যায় আমরা সীমা শর্তের অসমতাকে সমতায় রূপান্তরিত করার জন্য যে চলক আমরা যোগ করব সেই চলককে বলা হবে ঘাটতি চলক। ঘাটতি চলক হিসেবে আমরা সাধারণত S1 S2 ইত্যাদি n পর্যন্ত আমরা ব্যবহার, এই প্রতীক দ্বারা আমরা দেখাতে পারি। এখন বাধা শর্ত যতগুলো থাকে ঘাটতি চলকও আমরা ঠিক ততগুলোই আমরা এই অসমতার বাম পাশে যোগ করব।
যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, বাধা শর্ত সাপোজ 2টি। তাহলে এখানে সমতায় রূপান্তরিত করতে গেলে আমাদের ঘাটতি চলক, এটা হচ্ছে 1 নাম্বার বাধা শর্ত, একে সমতায় রূপান্তরিত করতে গেলে x প্লাস ওয়াই সমান, এখন আমাদেরকে কিছু একটা, এখানে x প্লাস ওয়াই 100-র চেয়ে এখানে কম আছে, তাহলে কি করতে হবে, একে 100 সমান করতে গেলে কিছু একটা যোগ করতে হবে। কাজেই আমরা এখানে যে চলকটা যোগ করব এটি হচ্ছে ঘাটতির চলক sy, এটা যোগ করলেই এটা 100 সমান হয়ে যাবে। আবার যদি আমরা আরেকটা সীমা শর্ত বা বাধা শর্ত নিই, x প্লাস ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই সমান, যদি সীমা শর্তটা লেস দেন অর ইকুয়াল টু 50 হয়, এখন আমরা এটা হচ্ছে 2 নাম্বার বাধা শর্ত। এইটাকে আমরা আরেকটা ঘাটতি চলক দিয়ে আমরা সমতায় রূপান্তরিত করব, 2x প্লাস ওয়াই প্লাস এবারে s টু দি, অর্থাৎ যতগুলি বাধা শর্ত থাকবে ততগুলি ঘাটতি চলক আমরা ব্যবহার করব। ঘাটতি চলকও একমাত্রিক কার্যক্রমের একটি উপাদান। এরপরে আমরা আসব উদ্বৃত্ত চলকে। উদ্বৃত্ত চলক কাকে বলে? উদ্বৃত্ত চলক হচ্ছে যখন সর্বনিম্নকরণ সমস্যা হবে, সর্বনিম্নকরণ সমস্যায় আমরা উদ্বৃত্ত চলকটা ব্যবহার করি। সর্বনিম্নকরণ সমস্যা হবে তখন আমরা উদ্বৃত্ত চলক ব্যবহার করব। তাহলে সংজ্ঞাটা কি হবে? সর্বনিম্নকরণ সমস্যায় অসমতাকে যে চলকের সাহায্যে আমরা যে চলকের বিয়োগের দ্বারা আমরা সমতায় নিয়ে আসি তাকেই বলা হবে উদ্বৃত্ত চলক। এক্ষেত্রে সীমা শর্তের চিহ্নটি অবশ্যই থাকবে গ্রেটার দেন অর ইকুয়াল টু। উদ্বৃত্ত চলককে আমরা সাধারণত v1 v2 থেকে vn অথবা l1 l2 থেকে ln এই প্রতীক দ্বারা আমরা দেখাতে পারি। যেমন সর্বনিম্নকরণের ক্ষেত্রে বাধা শর্ত যদি 2টি হয়, একটি হচ্ছে 2x প্লাস 3y গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হয়, এটা একটি অসমতা। এই অসমতাটিকে যখন আমরা সমতায় রূপান্তরিত করব তখন যেহেতু এই বাম পক্ষটা বড়, ডান পক্ষ ছোট, কাজেই আমরা এই দুটাকে সমান করতে গেলে বাম পক্ষ থেকে কিছু একটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা ডান পক্ষের সমান পাবো। এখানে আমরা একটা চলক আমরা বিয়োগ করব, 2x প্লাস 3y মাইনাস l1, এটা সমতায় রূপান্তরিত হবে। কাজেই এটি হচ্ছে উদ্বৃত্ত চলক। আমরা আরেকটা যদি সীমা শর্ত দেখাই, 5x প্লাস 5x প্লাস 4y greater than or less than 11, এটি হচ্ছে দ্বিতীয় সীমা শর্ত। এখন এই অসমতাটাকে সমতায় রূপান্তরিত করার জন্য আমাদের যে একটা কিছু এই বাম পক্ষ থেকে আমাদের বিয়োগ করতে হবে, 5x প্লাস 4y। এখান থেকে যদি আমরা বিয়োগ করি, যে চলকটা আমরা বিয়োগ করব এখানে l2 লিখব, বিয়োগ করলে এটি 11 এর সমান হবে। এটি হচ্ছে উদ্বৃত্ত চলক। কাজেই আমরা উপাদান হিসেবে আসলে কি কি পেলাম? একমাত্রিক কার্যক্রম আমরা উপাদান হিসেবে যা পেলাম সেগুলি হচ্ছে 1 নম্বর উদ্দেশ্যমূলক অপেক্ষক, 2 নম্বর হচ্ছে সীমা শর্ত, রৈখিক সীমা শর্ত, তারপরে হচ্ছে 3 নম্বর, এবং এই সীমা শর্ত অবশ্যই অসমতা আকারে থাকে, এবং 3 নম্বর উপাদান হিসেবে পেলাম অঋণাত্মক শর্ত, এবং অঋণাত্মক শর্ত সবসময় এটিও অসমতা। এরপরে কিছু চলক পেলাম, এর মধ্যে ছিল সিদ্ধান্ত চলক বা প্রকৃত চলক, 2 ধরনের চলক, এবং আরেকটি চলক হচ্ছে ডামি চলক। ডামি চলক আবার 2 ধরনের ছিল, একটি হচ্ছে উদ্বৃত্ত চলক, একটি হচ্ছে ঘাটতি চলক। মোটামুটি এই চলকগুলি এবং এই সমীকরণগুলি দিয়ে আসলে একমাত্রিক কার্যক্রম আমরা গঠন করি। এই অধ্যায়ে আমরা তাহলে
আসলে যেটা শিখবো সেটা হচ্ছে কি একমাত্রিক কার্যক্রম আমরা কিভাবে তৈরি করব। আমরা যে কোনো বর্ণনামূলক সমস্যা থেকে আসলে সমস্যাগুলিকে আমরা চলক বা সমীকরণের আকারে নিয়ে আসব, নিয়ে এসে আসলে একমাত্রিক সমস্যাটা আসলে তৈরি করব এবং তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সর্বকাম্য মান আমরা নির্ণয় করব। তৈরি করার পরে আমরা সমাধান করব। কি সমাধান করব? যে এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ মান কত অথবা সর্বনিম্ন মান কত, এটি হবে আমাদের অঙ্ক। এবং এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বা কাম্য মান নির্ধারণ আমরা করব দুটো প্রক্রিয়ায়, একটি হচ্ছে জ্যামিতিক প্রক্রিয়ায় আর একটি হলো সিমপ্লেক্স পদ্ধতিতে। এই দুই ধরনের আমরা অঙ্ক করব। তো তার আগে, অঙ্ক করার আগে আসলে আমাদের এই একমাত্রিক কার্যক্রম গঠনটাই আসলে আমাদের জানতে হবে। তো কাজেই আমরা আজকে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করালাম সেটি ছিল একমাত্রিক কার্যক্রম কাকে বলে এবং এর উপাদানগুলো কি কি। এবার আমরা চলে যাব একমাত্রিক কার্যক্রমের সাধারণ রূপ আমরা লিখব, যেটা আসলে আমরা কিভাবে লিখতে পারি, মডেল আকারে আমরা কিভাবে লিখতে পারি। একমাত্রিক কার্যক্রমের সাধারণ রূপটা কি হবে? একমাত্রিক কার্যক্রমের আসলে মেইনলি তিনটা অংশই থাকবে। প্রথমটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক, তারপরে গাঠনিক সীমাবদ্ধতা, তারপরে অঋণাত্মক শর্তসমূহ। এই তিনটি আসলে থাকবে, কিন্তু আমরা এটা অনেকটা সাধারণ রূপটা আমরা একটু জ্যামিতির মতো করে লিখব। যদি পরীক্ষাতে এটা আসে এটা, তাহলে আমরা কি করব, এটা ধরে নিয়ে লিখতে হবে এবং একটু বর্ণনা দিয়ে লিখতে হবে এবং লাস্টে যে আমরা আসলে সমীকরণগুলো লিখব। তো প্রথমে আমরা লিখব যে একমাত্রিক কার্যক্রমের সাধারণ রূপ লিখব। এখানে আমাদের ধরে নিতে হবে যে ধরি কোন রৈখিক কার্যক্রমে, অর্থাৎ রৈখিক কার্যক্রমের উদ্দেশ্যমূলক অপেক্ষকের একটা অপেক্ষক আমাদের ধরে নিতে হবে। উদ্দেশ্যমূলক অপেক্ষকের স্বাধীন চলক এখানে বা নির্বাচনী চলক সমূহ যদি হয় x1 x2 থেকে একেবারে আমরা xn পর্যন্ত, অর্থাৎ স্বাধীন চলক আমাদের অসীম n পর্যন্ত হলেও আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ মান বের করতে পারবো। n পর্যন্ত যদি হয় স্বাধীন বা নির্বাচন একটা অপেক্ষকের চলকের সংখ্যা এবং সীমা শর্তের সংখ্যা, এটি হচ্ছে চলকের সংখ্যা। চলকের সংখ্যা আমরা আরো এক্সাক্ট বলতে পারি স্বাধীন চলকের সংখ্যা। যদি x1 থেকে একেবারে xn পর্যন্ত হয় এবং সীমা শর্তের সংখ্যা, সীমা শর্তের সংখ্যা যদি m হয়, সীমা শর্তের সংখ্যা m হলে এরপরে হচ্ছে অঋণাত্মক শর্তের সংখ্যা, অঋণাত্মক শর্তের সংখ্যা এটা যদি n হয়, অর্থাৎ চলক যতগুলি হবে n পর্যন্ত, অঋণাত্মক শর্তও হবে ততগুলি n পর্যন্ত। সংখ্যা যদি n হয়, n সংখ্যক হয়, আর সীমা শর্তের সংখ্যা যদি m সংখ্যক হয়, m বলতে আসলে বোঝাচ্ছি m সংখ্যক হয়, তাহলে আমরা রৈখিক কার্যক্রমের রূপটা আমরা দিতে পারবো, রৈখিক কার্যক্রমের সাধারণ রূপটা আমরা দিতে পারবো। প্রথমে হচ্ছে সর্বোচ্চকরণে, প্রথমে হলো সর্বোচ্চ করণের সাধারণ রূপ আমরা লিখতে পারবো। এখানে ফার্স্ট আমাদের চলক দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের স্বাধীন চলক অধীন চলক দিয়ে আসলে আমাদের প্রথমে উদ্দেশ্যমূলক অপেক্ষকটা বের করতে হবে। উদ্দেশ্যমূলক অপেক্ষক, সাপোজ r সমান আমরা লিখবো c1 x1 প্লাস c2 x2, এটা একেবারে n পর্যন্ত যাবে, আমরা নিতে পারবো চলক cn xn। এখানে এটা হচ্ছে স্বাধীন চলক x থেকে xn, আর হচ্ছে অধীন চলক যার মান আমরা আসলে সর্বোচ্চ করতে চাই বা কাম্য করতে চাই, সর্বোচ্চ হতে পারে বা সর্বনিম্ন হতে পারে, এটি আসলে কাম্য মানটাই এটি। আর x1 হচ্ছে স্বাধীন চলক, এই কাম্য মানটা হচ্ছে অধীন চলক। আর c হচ্ছে যে কোনো স্থির সংখ্যা। এভাবে আসলে আমরা একটা সমীকরণ
তৈরি করলাম। এখানে সি হচ্ছে ধ্রুবক, সি হলো যে কোনো সংখ্যা বা ধ্রুবক। এখানে সির সাথে যেহেতু 1 2 3 আমরা বারে বারে লিখছি, এই কারণে আমরা এখানে সি জেও লিখতে পারি, সি জে ধ্রুবক। জে এর মান কত? জে এর মান স্বাভাবিকভাবেই 1 থেকে 2 এভাবে আমরা n পর্যন্ত লিখেছি। এটা হচ্ছে আসলে স্থির রাশি বা সহগ হতে পারে। আচ্ছা, এরপরে হলো আমরা সাধারণ রূপ লিখছি। আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকটা লিখে ফেললাম যখন আমরা চলকের সংখ্যা n পর্যন্ত পেলাম। এরপরে আমরা লিখব সীমা শর্তটা। আমরা কিভাবে লিখব? সীমা শর্তটা লিখতে একটু জায়গা লাগবে। সীমা শর্তের সংখ্যা হবে কতটি? সীমা শর্তের সংখ্যাও হবে, আমরা অসীম পর্যন্ত নিতে পারবো। অর্থাৎ সীমা শর্তের সংখ্যা আমরা m ধরে নিয়েছি যে m সংখ্যক হবে, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। তো এবারে আমরা লিখব সীমা শর্ত। সীমা শর্তটা কতগুলি হবে? প্রথম শর্তটা আমরা লিখি। প্রথম শর্তটা হবে a11x1 প্লাস এ প্রথমে 11, এরপর হবে a12 13, এভাবে চলতে থাকবে n পর্যন্ত। এর সাথে হচ্ছে x2 প্লাস ডট 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 a1n xn। এবং সর্বোচ্চকরণ সমস্যায় আমাদের অসমতার চিহ্নটা হবে, অবশ্যই মনে রাখবা, লেস দেন অর ইকুয়াল টু হবে। এখানে আমরা r1 বলতে কি বুঝবো? r1 বলতে আমরা আসলে সীমাবদ্ধতাটা বুঝবো। এটা হচ্ছে প্রথম বাধা শর্ত বা সীমা শর্ত, 1 নাম্বার। আচ্ছা, এবং এখানে r এর আরো একটি ধ্রুব রাশি হবে। এখানে rটা কি? r একটি ধ্রুবক বা যে কোনো সংখ্যা এটা হতে পারে। r এর মানও তেমনি 1 থেকে n পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপরে r এর মান হবে 1 থেকে n পর্যন্ত, n পর্যন্ত। এটা হচ্ছে এখানে r হচ্ছে স্থির রাশি বা ধ্রুবক এবং r এর সংখ্যা হবে m পর্যন্ত। এরপরে আমরা সীমা শর্ত যদি 2 নাম্বারটা লিখি তাহলে হবে 21x1, এরপরে হচ্ছে 21x1 প্লাস a22x2, এভাবে আমরা n পর্যন্ত যাব। 2n xn লেস দেন অর ইকুয়াল টু r2। এই r2 r হচ্ছে স্থির রাশি এবং এটি হচ্ছে দ্বিতীয় সীমা শর্ত। এইভাবে আমরা সীমা শর্তের পরিমাণও আমরা অনেক বেশি করতে পারি, অর্থাৎ সীমা শর্তের পরিমাণ আমরা m সংখ্যক করতে পারি। তাহলে হবে a m ইনটু 1 x1 প্লাস a m ইনটু 2 x2, এটি যাবে a 2mn xn লেস দেন অর ইকুয়াল টু, এটা r যাবে হচ্ছে m পর্যন্ত। এরপর এটা সীমা শর্ত গেল সাধারণ রূপে। এবার আমরা 3 নম্বর শর্তটা লিখব। 3 নম্বর শর্ত হচ্ছে, এটা ছিল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত, অঋণাত্মক শর্তে থাকবে যতগুলি চলক আছে প্রত্যেকটাই একদম n পর্যন্ত, প্রত্যেকটারই মান হবে 0 থেকে বড় অথবা 0-এর সমান। অনুরূপভাবে আমরা সর্বনিম্নকরণেরও আমরা সাধারণ রূপ লিখতে পারব। এখন আমরা যদি অনুরূপভাবে আমাদের সর্বনিম্নকরণের সাধারণ রূপটা আমরা লিখতে পারবো। সর্বনিম্নকরণের ক্ষেত্রে একটা উদ্দেশ্যমূলক অপেক্ষক হবে z সমান c1x1 প্লাস c2x2, এটা যাবে একেবারে n পর্যন্ত, প্লাস cn xn। এরপরে সীমা শর্ত
সীমা শর্ত আমরা অনেকগুলি লিখতে পারবো। a11 x1 প্লাস a12 x2, এটি a1n xn। এইবারে আমরা সর্বনিম্ন করণের ক্ষেত্রে অসমতাটা আমরা দেব গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই পাশে সীমা শর্ত প্রথমটা r1। এইভাবে আমরা সীমা শর্ত আসলে আমরা কত দূর যাব, n পর্যন্ত যাব। a m1 x1 প্লাস a m2 x2, এটি যাবে a mn xn গ্রেটার দ্যান অর ইকুয়াল টু r n। এখানে rটা কি, rটা অবশ্যই ধ্রুবক এবং i, আর i যেটা i এর মান হবে 1 থেকে n পর্যন্ত, 1 হতে পারে 2 3 ইত্যাদি যে n পর্যন্ত হবে। এবং 3 নাম্বার হচ্ছে অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত 3 নাম্বার। অঋণাত্মক শর্ত আমরা যতগুলি চলক আছে সবগুলি চলকের মানই হবে একই। ও সর্বোচ্চ করণের ক্ষেত্রেও যেটা অঋণাত্মক শর্ত, সর্বনিম্ন করণের ক্ষেত্রেও একই শর্ত। x1 x2 এগুলি কমা কমা দিয়ে xn পর্যন্ত গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম একমাত্রিক কার্যক্রম কাকে বলে, এরপরে একমাত্রিক কার্যক্রমের উপাদান বা বৈশিষ্ট্য, এবং এরপরে শিখলাম আমরা একমাত্রিক কার্যক্রমের সাধারণ রূপ কিভাবে গঠন করা যায়। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি পড়তে হবে। সবসময় মনে রাখবে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, অনেক পরিশ্রম করতে হবে। তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।